ক্লাস সেভেনের ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি কয়েকটা প্রশ্ন এখানে লিখে রেখেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড, নিউটন পার মিটার আর মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনটা রাইট? সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার। এখন বেগ ব্যাপারটা কি? একক সময়ে যে পথ যায় নির্দিষ্ট দিকে, অর্থাৎ সরণের হারকে বেগ বলে। অর্থাৎ বেগের একক কিন্তু এই প্রথম যেটা আছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কতটা যাচ্ছে সরণ, এটা। এইবারে বেগ পরিবর্তনের হার মানে আসলে বেগ মানে হচ্ছে এই ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন 1 সেকেন্ডে কতটা বেগের পরিবর্তন হবে, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। তাহলে যখন একক বলবো ত্বরণের, এর এককটা যখন বলবো, তখন আমার এদেরগুলোর একক হবে বেগ পরিবর্তন। বেগের পরিবর্তন মানে এখানে একটা বেগ ছিল, এই যে এখানে বোঝাচ্ছি, এইখানে একটা কোনো দর্শক দেখলো, এইখানে তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, এই বেগে গাড়িটা চলছিল। এবারে আস্তে আস্তে তার বেগ বাড়ছে। যেমন স্টেশন থেকে যখন গাড়ি ছাড়ে, প্রথম অবস্থায় আমরা দেখি তো বেশ আস্তে আস্তে চলছে, একটু পরেই দেখবো বেশ এখানে গিয়ে বেগটা অনেক বেশি। আমি এখানে দেখলাম 10 মিটার পার সেকেন্ড এই বেগে চলছে। এই জায়গাটায় দেখলাম ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে। যখন এই পজিশনে আমি দেখা শুরু করলাম, তখন দেখলাম ওই গাড়িটা বা কোনো একটা কণা 2 মিটার পার সেকেন্ড এই বেগে চলছিল। আমি দেখলাম যে 2 সেকেন্ড পরেই দেখলাম যে তার বেগটা হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কতটা বাড়লো বিয়োগ করব। 10 মিটার থেকে 2 মিটার পার সেকেন্ডে কতটা বেড়েছে? 8 মিটার পার সেকেন্ড বেড়েছে। এটা হচ্ছে বেগ বৃদ্ধি, এতটা বেগ বৃদ্ধি হয়েছে। আগে বেগ ছিল এইটা, 2 সেকেন্ড পরে বেগ দেখছি 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের বৃদ্ধি কতই বিয়োগ করেছি, এইটার থেকে এটা বিয়োগ করেছি, এখান থেকে কতটা বেড়েছে বিয়োগ করেছি। তাহলে বেগ বৃদ্ধির হার কত, মানে 1 সেকেন্ডে কত বেড়েছে? 2 সেকেন্ডে এইটা বেড়েছে। তাহলে ঐকিক নিয়মের কথা ভাবতে পারিস। তাহলে ত্বরণ হয়ে যাবে বেগ বৃদ্ধি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, কত 2 সেকেন্ড সময়। এটা কাটাকাটি করলে 4 হচ্ছে, কিন্তু মিটার পার সেকেন্ড তলায় একটা সেকেন্ড আছে, তার মানে 4 মিটার পার মানে কিন্তু বাই, আসলে পার মানে বাই সেকেন্ড, আর এখানে সেকেন্ড মানে আবার 1 বাই সেকেন্ড, কারণ এটা ভাগের দাগ ছিল। তার মানে হয়ে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে ত্বরণের একক সবসময় মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এসআই পদ্ধতিতে। তাহলে এইটা হচ্ছে উত্তর। ওই ত্বরণের এককে সময়ের একক দুবার থাকে, অর্থাৎ দৈর্ঘ্যের একক আর সময়ের একক দুবার। তাহলে আমরা বুঝলাম কি, যে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এসআই পদ্ধতিতে। এটা যদি সিজিএস পদ্ধতিতে হতো, তাহলে ওটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হতো। তাহলে ঠিক আছে, ত্বরণের একক আমরা কি জানি, মিটার পার সেকেন্ড। এগুলো মুখস্থ রাখতে হবে, এত বোঝার দরকার নেই। ত্বরণ কাকে বলে সেটা বোঝানোর জন্য এগুলো। তো যাই হোক, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে, আর সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে হতো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা রাইট, আমি রাইটের তলায় দাগ দিলাম। টমেটোতে যে অ্যাসিড থাকে সেটা হলো কি, এখানে 3টে অ্যাসিডের নাম লিখেছে, সবগুলোই জৈব অ্যাসিড। অর্থাৎ আমরা যে খাদ্যবস্তু খাই, যে সমস্ত ফল টল খাই, তার মধ্যে যেগুলো টক মানেই তাতে অ্যাসিড আছে। এখন টমেটোও টক, আপেলেও কিছুটা টক ভাব থাকে, লেবুতে তো টক থাকেই। এগুলো সবার ভিতরেই অ্যাসিড আছে। যে অ্যাসিড খাওয়া যায়, জৈব অ্যাসিড মানে খুবই মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড তো খাওয়া যায় না, খনিজ অ্যাসিডগুলো খাওয়া যায় না। তা আমরা যে ফল খাই, টক জাতীয় ফল, তাদের মধ্যে অ্যাসিড আছে। তো টমেটোতে অ্যাসিড, এগুলো মুখস্থ রাখতে হবে, বইয়ে দেখবে একটা চার্ট দেওয়া আছে। টমেটোতে অ্যাসিড আছে অক্সালিক অ্যাসিড। টমেটোতে যে অ্যাসিডটা বেশি আছে সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডটা আছে তেঁতুলে, এটা আছে আসলে তেঁতুলে আছে
টার্টারিক অ্যাসিড, তেঁতুলে আছে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আছে আপেলে, ম্যালিক অ্যাসিড আছে আপেলে। তাহলে আমাদের এখানকার উদাহরণ হবে টমেটোতে যে অ্যাসিড আছে সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, ওইটা রাইট। প্রোটনের আধান হলো ঋণাত্মক, নিস্তড়িত না ধনাত্মক? ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ, নিস্তড়িত মানে কোনো চার্জ নেই, জিরো, আর ধনাত্মক মানে পজিটিভ। কোনটা হবে? প্রোটন। প্রোটন কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে। আমাদের জানি প্রোটন থাকে, এরকম চিহ্ন দেওয়া থাকে প্রোটন, ছোট হাতের পি, অর্থাৎ এটা প্রোটন। আরও থাকে নিউট্রন, এটাকে আমি কালো করে দিলাম, কোনো তড়িৎ নেই, এটা নিউট্রন। আর বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে ইলেকট্রনগুলো, নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। এরকম বিভিন্ন প্রথম কক্ষপথে দুটো থাকতে পারে, তো এই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, তারপরে আরো কক্ষপথে আরো ইলেকট্রন থাকতে পারে, সেটা পরমাণু অনুযায়ী। তাহলে আমরা কি জানি? পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন, পজিটিভ চার্জযুক্ত কণা, আর থাকে নিউট্রন, নিস্তড়িত কণা। আর বিভিন্ন কক্ষপথে যেগুলো ঋণাত্মক কণা, সেগুলো ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। আর আমরা জানি একটা পরমাণুতে মোট প্রোটন সংখ্যা আর বিভিন্ন কক্ষপথে যে ঘুরছে যে ইলেকট্রনগুলো তাদের সংখ্যা সমান। তাহলে আমরা কি বুঝলাম? প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। তাহলে এখানে দিয়েছে প্রোটনের আধান হলো, তাহলে আমরা বলবো ধনাত্মক। এই নিচেরটা রাইট, প্রোটনের আধান হলো ধনাত্মক, পজিটিভ চার্জযুক্ত কণা, যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। সেই কারণে কিন্তু নিউক্লিয়াস, শুধু নিউক্লিয়াসের কথা যদি ভাবি তাহলে নিউক্লিয়াসটা কিন্তু পজিটিভ চার্জ। আচ্ছা, কোনো বস্তুতে জাড্ডের পরিমাণ নির্ভর করে কার উপরে? বস্তুটির ভরের উপরে, বস্তুটির উপর প্রযুক্ত বলের উপরে, মানে কতটা বল প্রয়োগ করছে, না বস্তুটির গতিশক্তির উপর? তো বস্তুটির গতিশক্তি থাকতে হলে তো বস্তুটা চলমান থাকতে হবে, যাকে দেখার দরকার নেই। আসলে একটা বড় পাথর আছে, জাড্য ধর্ম কাকে বলে? কোনো বস্তু যে অবস্থায় আছে, স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায়, সে যে অবস্থায় থাকে, যদি তার সেই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা সেই বল প্রয়োগের বিরুদ্ধে বাধা দেবে। অর্থাৎ যে বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকতে চায়। স্থির বস্তু সবসময় স্থির থাকতেই চায়, আবার গতিশীল বস্তু তার গতীয় অবস্থানকে বজায় রাখতে চায়। তো এই যে বস্তুর এই যে ধর্ম, এই ধর্মকেই বলে জাড্য ধর্ম। কোনো বস্তু স্থির থাকুক বা গতিশীল থাকুক, এক জায়গায় থেমে থাকুক কিংবা চলমান অবস্থায় থাকুক, সে যে বস্তু যে অবস্থায় থাকুক, যেমন একটা সাইকেল যদি চলতেই থাকে, তাহলে সে তার ওই সাইকেলের চলমান অবস্থাটাকে, মানে গতীয় অবস্থাকে, সাইকেলটা আঁকা হলো না, সে চলমান অবস্থাটাকে ও বজায় রাখার চেষ্টা করবে, গতিশীল অবস্থাকে বজায় রাখার চেষ্টা করবে। তাহলে গতিশীল বস্তু তার গতীয় অবস্থাকে বজায় রাখার চেষ্টা করছে, আমরা বিরুদ্ধে বল প্রয়োগ করে তাকে থামাতে পারি। আর স্থির বস্তুটা, পাথর হয়তো মাটিতে পড়ে আছে, সে সবসময় যদি বল প্রয়োগ না করে সে স্থির অবস্থাকে বজায় রাখতে চেষ্টা করবে। এবার চিন্তা করে দেখ, একটা ছোট্ট পাথরকে আমি যদি বল প্রয়োগ করি, সহজেই পাথরটা নড়ে এদিকে চলে যাবে। এদিক থেকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে পাথরটা নড়ে এদিকে চলে যাবে। অর্থাৎ এ চেষ্টা করেছিল বাধা দেওয়ার, মানে এর স্থির অবস্থাকে বজায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু বল প্রয়োগটা বেশি হয়ে গেছে, আর এই বস্তুটা ছোট, মানে কম ভারী, বস্তুটা কম ভারী, তাই বাধাটা ঠিক মতো দিতে পারেনি। কিন্তু যদি বিশাল বড় একটা পাথর থাকে পাহাড়ের ওখানে, আমি যদি এখানে বল প্রয়োগ করি, সেই আগে যে বলটা প্রয়োগ করছিলাম সেই পরিমাণ বলই যদি প্রয়োগ করি, পাথরটা নড়বে না। অর্থাৎ পাথরটা প্রচণ্ডভাবে বাধা দেবে। কেন? এর ভর অনেক বেশি, ভর অনেক বেশি, ভর বেশি। সেই জন্যে আমি বল প্রয়োগ করেও এই পাথরটাকে নাড়াতে পারবো না। তাহলে বস্তুর জাড্যতার এর জাড্য অনেক বেশি, মানে এর অনেকটা স্থির অবস্থাকে বজায় রাখার জন্য এ ওই বলের বিরুদ্ধে বল প্রয়োগ, মানে বিপরীত দিকে বল প্রয়োগ করার, মানে সেই বাধাটাকে অতিক্রম করার ক্ষমতা অনেক বেশি, মানে জাড্যের পরিমাণ অনেক বেশি। যে বস্তুর ভর বেশি তার জাড্য বেশি। একই কথা, এটা স্থির বস্তু দিয়ে বলেছি। যদি গতিশীল বস্তু, একটা খেলনা গাড়ি, একটা খেলনা গাড়ি
মেঝের উপর দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে, বেশ জোরেও এগিয়ে যাচ্ছে। তো এর ভর কম, খেলনা গাড়িটা খুবই হালকা, আমরা হাত দিয়ে অপোজিট দিক দিয়ে বল প্রয়োগ করে গাড়িটাকে থামাতে পারবো, কারণ এর ভর খুব কম ছিল। তার মানে জাড্ডাও খুব কম, গতিশীল অবস্থার কথা বলছি। এবার একটা ভারী লরি, সেই লরিতে অনেক মাল বোঝাই করা আছে, অনেক মাল বোঝাই করা আছে, এবং সেই গাড়িটা, খেলনা গাড়িটা যত জোরে চলছিল, সেই লরিটা আস্তে আস্তে সেইভাবে চলছে, কিন্তু আমি বিপরীত দিক দিয়ে বল প্রয়োগ করে তাকে থামাতে পারবো না, কারণ এর ভর এত বেশি, তাতে তার জাড্ডের পরিমাণটাও বেশি হয়ে যাচ্ছে, মানে গতিশীল অবস্থাও বজায় রাখবে। তাহলে আমরা কি বুঝলাম? বস্তুর জাড্য ধর্ম নির্ভর করে বস্তুর ভরের উপর। তাহলে উত্তর হবে বস্তুর ভরের উপর, প্রথমটা রাইট। আচ্ছা, পরের প্রশ্নগুলো একটু আমরা আলোচনা করি, এগুলো মুছে দিচ্ছি। তাহলে আমরা কি শিখলাম? বস্তুর জাড্যের পরিমাণ নির্ভর করে বস্তুর ভরের উপর। যে বস্তু বেশি ভারী তাকে নাড়াতে গেলে ও বেশি পরিমাণে বাধা দেবে, ভারী বস্তু তো বেশি বাধা দেবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নটা ছিল কলিচুনের সংকেত কি? কলিচুনের সংকেত, তিনটে সংকেত দেওয়া আছে, কোনটা রাইট? তাহলে 5 নাম্বারটা, কলিচুন। কলিচুনের সংকেত মানে রাসায়নিক সংকেতটা লিখতে হবে। ওরা অপশনটা দিয়ে দিয়েছে, অপশন এ তে রয়েছে KOH, অপশন বি তে আছে NaOH, আর অপশন সি তে আছে CaOH হোল 2। এই সংকেতগুলো মুখস্থ করতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকচুয়ালি কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পোড়া চুন মানে বাজার থেকে ঠাকুমা দিদিমারা যে পান খাওয়ার জন্য যে চুনটা কিনে নিয়ে আসে, সেটাকে বলে পোড়া চুন, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা হচ্ছে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে পোড়া চুন, বা এটার নাম হচ্ছে, রাসায়নিক নাম হচ্ছে Ca, হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম মূলক Ca প্লাস 2+, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম কোথায় গেল? ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে পোড়া চুন। চুনটা কিনে আনে, ওই চকের মতো এরকম বড় বড় স্টিকের মতো থাকে পোড়া চুন। এর মধ্যে যদি আমি জল যোগ করি H2O, তাহলে এটা বাটির মধ্যে রেখে যদি জল ঢেলে দিই ওর মধ্যে, টকবক করে এটা ফুটতে থাকে, ফুটে তৈরি হয় এইটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইটাই হচ্ছে কলিচুন। এই কলিচুন দিয়েই পান খাওয়া হয়। আরো অন্যান্য কাজও করা, আগেকার দিনে এই কলিচুন দিয়ে ঘরটরে সাদা চুনকাম করা হতো। আজকাল আর তো বাড়িতে চুন দিয়ে সাদা রং করা হয় না, হোয়াইট ওয়াশ করা হয় না, এখন রং দিয়েই করা হয়। তাহলে কি বুঝলাম? পোড়া চুন এইটা ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডে জল ঢাললে টকবক করে ফোটে, প্রচন্ড গরম হয় পাত্রটা, জলটাও গরম হয়, টকবক করে ফোটে, আর এই কলিচুন তৈরি হয়। তাহলে কলিচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম হচ্ছে, তাও বলে দিই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইটা। পরের প্রশ্ন, জলের বোতল তৈরি করতে ব্যবহৃত হয় পিভিসি, পিইটি, পলিথিন। এখানটায় লিখি 6টা। জলের বোতল তৈরি করতে, জলের বোতল, জল খাওয়ার যে বোতল 1 লিটার 2 লিটারের যে জলের বোতলগুলো কিনতে পাওয়া যায়, জলের বোতল তৈরি, খাবার জল মানে পানীয় জল তৈরি করতে ব্যবহৃত হয় 3 রকমের জিনিসের কথা বলেছে। একটা হচ্ছে পিভিসি, এতে বলেছে পিভিসি, পিভিসি পাইপ হয়, জলের পাইপ হয় পিভিসি। ওই যে বিভিন্ন কালারের পাইপগুলো পাওয়া যায়, কালো রঙের পাইপ, নীল রঙের পাইপ, সাদা রঙের পাইপও দেখা যায়। আমরা বলি পিভিসি পাইপ মানে পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি পুরো কথার অর্থ। পিইটি পেট বটল, এই যে পেট বটল বলেই ফেললাম, পেট বটল। আর হচ্ছে
পলিথিন, পলিথিন, এই তিনটের মধ্যে কোনটা হবে? খাদ্যদ্রব্যের যে কোনো জিনিস, যে ধরনের, আসলে সবই প্লাস্টিক জাতীয় জিনিস, তো সেই প্লাস্টিক জাতীয় জিনিসের মধ্যে পেটটা এমন যে এটা খাদ্যদ্রব্য রাখার জন্য, জল টল রাখার জন্য এই জিনিসটা দিয়ে তৈরি, এই ধরনের প্লাস্টিক। এই প্লাস্টিকগুলো কেমন, একবার তৈরি হয়ে গেলে তাকে আর আকৃতি, গরম টরম করলে আকৃতির পরিবর্তন করা যায় না। পেট বটল বলবে, অনেকেই বলে পেট বটল, পেট বটলে রাখা হয় জল, তাহলে এইটা, এই অ্যান্সারটা রাইট। পেট বোতলে জল রাখা হয়, জল যে আমরা সাদা যে বোতলগুলো দেখি, জল 1 লিটার 2 লিটার বিক্রি হয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে এই পেট বোতলে থাকে, বা খাদ্যদ্রব্য যে প্যাকিং করে বিক্রি হয় সেগুলো পেট বোতলে। আচ্ছা, এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ। এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটা এখানে আছে, একটি দ্রবণের পিএইচ এর মান 8.5 হলে দ্রবণটির প্রকৃতি হবে, দ্রবণটির প্রকৃতি হবে ড্যাশ। এখানে কি বসবে? আচ্ছা, এখন আমরা পিএইচ দিয়ে কি জানি? পিএইচ একটা স্কেল, পিএইচ মিটার থাকে যা দিয়ে মাপা হয়। পিএইচ একটা স্কেল, আমরা পড়েছি। পিএইচ হয়, পিএইচ মিটারে মাঝখানেরটা 7 যে দ্রবণের পিএইচ 7 সেটা প্রশম দ্রবণ। যেমন বিশুদ্ধ জলের পিএইচ 7, সেটা আম্লিকও না ক্ষারীয় না, অর্থাৎ ক্ষারকীয় প্রকৃতির না, আর অ্যাসিড বা আম্লিক প্রকৃতির না। পিএইচ স্কেলে আছে 0 থেকে 14 অবধি, 7-এর পরে আছে 8, তারপরে আছে 9, তারপরে আছে 10, তারপরে আছে 11, 12, 13 আর লাস্ট 14। আর এদিকে এমন আছে 6, তার আগে আছে 5, তার আগে আছে 4, তার আগে আছে 3, তার আগে আছে 2, আর একটু বাড়িয়ে দিই, এটা আছে 1, তারপরে আছে 0। 0 থেকে 14 অবধি স্কেল করা আছে পিএইচ স্কেল, এটাকে বলে পিএইচ স্কেল। পিএইচ মিটার পাওয়া যায়, সেই মিটারে কাটা আছে, প্রড আছে, সেটা দ্রবণের মধ্যে ডোবালে পাওয়া যায়। আরও পিএইচ মাপা যায়, ওই যে লিটমাস পেপারের বা বিভিন্ন পিএইচ পেপার পাওয়া যায়, বিভিন্ন রং, বিভিন্ন একটা পেপার আছে, সেই দ্রবণে ডোবালে কেমন রং পরিবর্তন হলো সেই আবার একটা রেফারেন্স, একটা দেওয়া থাকে, সেই রঙের সাথে মিলিয়ে সেটা মোটামুটি পিএইচ এর একটা বোঝা যায়, অ্যাকুরেটলি বোঝা যায় না, পিএইচ মিটার দিয়ে অ্যাকুরেটলি বোঝা যায়। তা যাই হোক, আমরা জানছি প্রশম, এইটা হচ্ছে প্রশম, মানে এটা অ্যাসিডও না। যদি কোনো দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে সেটা প্রশম দ্রবণ, অর্থাৎ না ক্ষারীয় না অ্যাসিডিক, অর্থাৎ কিনা না আম্লিক না ক্ষারীয়, এই দিকটা হচ্ছে ক্ষারীয়। 7 থেকে যত পিএইচ বাড়বে তত এদিকে হবে ক্ষারীয়, অর্থাৎ ক্ষারকীয় প্রকৃতির, অর্থাৎ কিনা সেটা, আর এদিকে যত যাবে তত হবে আম্লিক প্রকৃতির। 7-এর থেকে কম হলে আম্লিক প্রকৃতির। তো যেমন একটা অ্যাসিডের পিএইচ যদি 5 হয় আর একটা অ্যাসিডের পিএইচ যদি 2 হয়, তাহলে যে অ্যাসিডের পিএইচটা 2 সেটা কিন্তু যার পিএইচ 5 তার থেকে এটা কিন্তু বেশি তীব্র। যত এদিকে যাব তীব্রতা বাড়বে, মানে আম্লিক ধর্মের তীব্রতা বাড়বে, মানে অ্যাসিডের তীব্রতা বাড়বে। আবার যত এদিকে যাব তত ক্ষারের তীব্রতা বাড়বে। এখন এটা বলেছে 8.5, তার মানে 8 এটা, আর এটা 9, তার মাঝখানে আছে 8.5। তাহলে দেখা যাচ্ছে প্রশম থেকে এদিকে যাচ্ছে, তাহলে এটা ক্ষারীয় প্রকৃতির। উত্তর হবে ক্ষারীয় প্রকৃতির, প্রকৃতি হবে ক্ষারীয়, শূন্যস্থানে হবে ক্ষারীয়। তাহলে কি বুঝলাম? পিএইচ মিটারে আমাদের দাগ দেওয়া আছে,
0 থেকে 14 অবধি। তার মধ্যে 7 হচ্ছে মাঝখান, 7 প্রশম, যার pH 7 সে হচ্ছে প্রশম, মানে না আম্লিক, এই না আম্লিক এদিকে, না ক্ষারীয়। এখন যেভাবে pH আমরা মিটার দিয়ে মেপে দেখব, এইটা দেখে বুঝতে হবে সেটা কি আম্লিক প্রকৃতির নাকি ক্ষারীয় প্রকৃতির। 8.5 আছে, 7-এর চেয়ে বেশি, তাই সেটা ক্ষারীয় প্রকৃতির হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, কাচের নীল রং করার জন্য, আচ্ছা নিচের প্রশ্নটা আসে, কাপড়টা কোথায় রাখলাম, এই যে। আচ্ছা, যেখানে আমাদের বইতে আছে, ক্লাস 7-এর বইতে আছে, বিভিন্ন সংশ্লেষিত যৌগ তৈরি করার জন্য আমরা সিমেন্ট, কাঁচ এসব তৈরি করেছি। বিভিন্ন রঙের কাঁচ তৈরি হয়, সেই কাঁচ বিভিন্ন রঙিন করার জন্য বিভিন্ন যৌগ মেশানো হয়। তো এখানে ওইগুলো দেখবে বইতে 3টে দেওয়া আছে। এখানে প্রশ্নটা হচ্ছে, কাঁচের নীল রঙের জন্য, নীল রঙের জন্য ড্যাশ যৌগ কাঁচে মেশানো হয়, ড্যাশ যৌগ কাঁচে মেশানো হয়। কি মেশালে নীল যৌগ হয়, মানে নীল রংটা হয়, কোন যৌগটা মেশালে? নীল রঙের জন্য কি মেশানো হয়? নীল রঙের জন্য মেশানো হয় কোবাল্ট অক্সাইড, কোবাল্ট অক্সাইড। এই যৌগটা নীল রং করার জন্য কাঁচের মধ্যে এইটা মেশানো হয়। আরো বইতে দেখবি 2টো আছে। হলুদ রঙের জন্য ব্যবহার করা হয়, যদি কাঁচকে হলুদ রং করতে হয় তাহলে হলুদ রঙের জন্য, হলুদ রঙের জন্য ব্যবহার করা হয় আয়রন অক্সাইড। আর একটা আছে সবুজ রং, সবুজ রঙের জন্য ক্রোমিয়াম অক্সাইড। সবুজ রং যদি করতে হয়, রঙের জন্য ব্যবহার হয়, সবুজ রঙের জন্য কি ব্যবহার হয়? ক্রোমিয়াম অক্সাইড। সবগুলো লিখে দিলাম, বইতেও আছে, এই 3টে বইতে আছে দেখবি। কাঁচের নীল রঙের জন্য কোবাল্ট অক্সাইড, যেটা ড্যাশে দিয়েছে, শূন্যস্থানে দিয়েছে। আর যদি হলুদ রঙের জন্য দিত আয়রন অক্সাইড, মানে লোহার অক্সাইড। আর সবুজ রঙের জন্য ক্রোমিয়াম অক্সাইড। এইটার জন্য সবুজ হয়, আয়রন অক্সাইডের জন্য হলুদ হয়, কোবাল্ট অক্সাইডের জন্য নীল হয়। আচ্ছা, তারপরে হচ্ছে, চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী দূরত্বকে কি বলে? চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী দূরত্বকে ড্যাশ বলে। এই একটা চুম্বক, দণ্ড চুম্বক, মেরুটা তো ঠিক একদম শেষ প্রান্তে থাকে না, একটু কাছে, মানে প্রান্ত থেকে একটু দূরে ধরলাম, এটা নর্থ পোল মানে উত্তর মেরু, আর এটা ধরলাম সাউথ পোল মানে দক্ষিণ মেরু। তো এই নর্থ পোল, 2টো মেরু, একটা নর্থ পোল মানে উত্তর মেরু আর সাউথ পোল মানে দক্ষিণ মেরু, এর মধ্যবর্তী যদি স্কেল দিয়ে মাপি, যে দূরত্বটা পাচ্ছি, তাকে কি বলে? 2টো মেরুর যে মধ্যে দূরত্ব যদি স্কেল দিয়ে মাপি, এটাকে কি বলে? চৌম্বক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্য বা ম্যাগনেটিক লেন্থ, চৌম্বক দৈর্ঘ্য বা ম্যাগনেটিক লেন্থ বলে। আর পুরো দণ্ড চুম্বকটার পুরো দৈর্ঘ্য, যেটা চৌম্বক দৈর্ঘ্যের থেকে একটু বেশি হবে, সেটা হচ্ছে এই যে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে চৌম্বক দৈর্ঘ্য কথাটা এখানে বসবে। চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে। চৌম্বক দৈর্ঘ্য বলে, চৌম্বক দৈর্ঘ্য বলে। আচ্ছা, তারপরে কি দিয়েছে? তারপরে দিয়েছে খাদ্য লবণের রাসায়নিক নাম। যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি বা খাবার সময় খাই,
খাদ্য লবণের রাসায়নিক নামটা লেখো। রাসায়নিক নাম বলে একটা ড্যাশ শূন্যস্থান। এখানে কি লিখব? খাদ্য লবণের সংকেতটা কি? খাদ্য লবণের সংকেতটা আগে লিখি NaCl। NaCl খাদ্য লবণের সংকেত হচ্ছে এটা। এই যে খাদ্য লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড, এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম জানিস তোরা অনেকে, আমি তাও সব লিখে দিলাম। এটা প্র্যাকটিস, যত পড়াশোনা করবি প্র্যাকটিস থাকবে ততই তো মনে থাকবে। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে পাঁচেরটা এখানেই লিখি। পাঁচেরটা হচ্ছে কার্য ইকুয়াল টু বল গুণ ড্যাশ। কার্যের পরিমাণ কিভাবে নিরূপণ করা হয়, কিভাবে বের করা হয় কার্যের পরিমাণ? আচ্ছা আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি। কার্যের পরিমাণ, আমি কতটা কাজ করলাম, বিজ্ঞানের ভাষায় আমি ঘেমে গেলাম, অনেক কাজ করলাম, কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম, সেরকম বললে কাজের পরিমাণ যে খুব বেশি হলো সেটা দিয়ে বিচার হবে না। বিচার হচ্ছে একটা বস্তু এখানে আছে, বস্তুর উপর আমি বল প্রয়োগ করেছি, কতটা বল প্রয়োগ করলাম, আর যেখানে বল প্রয়োগ করেছি সেই বিন্দুটা প্রয়োগ বিন্দুর দিকে, মানে যেদিকে বল প্রয়োগ করেছি সেই দিকে কতটা সরলো, কত সরণ হলো, সেই সরণটাকে আমরা এস ধরি, বা যদি ডি ধরিস ডিও ধরতে পারিস, এস ধরি, যতটা সরণ হলো। সেই বলের পরিমাপ, কত নিউটন বল প্রয়োগ করলাম। বেশি বল প্রয়োগ করলে যদি বেশি সরণ হয় তাহলে কার্য বেশি হবে। তাহলে কার্যের সূত্র হচ্ছে, কার্য মানে হচ্ছে বলকে গুণ করতে হবে প্রয়োগ বিন্দুর অধীনে সরণ, সংক্ষেপে লিখলাম। তাহলে বল ইন্টু সরণ করলেই কার্য হয়। তাহলে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে বলের অভিমুখ এটা পুরো লিখলে হয়, আমরা এখানে সরণ লিখে দিই, আর কিছু লিখতে হবে না, ক্লাস 7 তো। আসলে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, আর অর্থাৎ কি না, আমরা যেদিকে বল প্রয়োগ করেছি সেই প্রয়োগ বিন্দু, যেখানে বল প্রয়োগ করেছি সেটা প্রয়োগ বিন্দুর অভিমুখে কতটা সরল। আচ্ছা, এটা পরের উঁচুর ক্লাসে আরো ভালো করে বোঝানো হবে। আমি যেদিকে বল প্রয়োগ করি সেদিকে না সরে একটু অ্যাঙ্গেল করে সরতে পারে, সেক্ষেত্রে কি হবে, হ্যাঁ সেসব ক্লাস 7-এ অত বলার দরকার নেই। কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, অর্থাৎ আমি বল প্রয়োগ করলাম আর সেই বলের পরিমাপ আর সরণের গুণফলই হবে কার্যের পরিমাণ। আচ্ছা তারপরে কি আছে? আচ্ছা টিন মৌলটির চিহ্ন। টিন মৌলটির চিহ্ন, ওই যে মৌলের চিহ্নগুলো পড়েছিলাম আমরা, হাইড্রোজেনের চিহ্ন H, অক্সিজেনের চিহ্ন O, লেডের চিহ্ন Pb, ল্যাটিন নাম থেকে এসছে। তো টিনের চিহ্ন কি? টিন মৌলটির চিহ্ন, টিন মৌলটির চিহ্ন, এটা ড্যাশ আছে, জানিস অনেকেই জানিস, SN। টিন মৌলটির চিহ্ন হচ্ছে SN। আচ্ছা তারপরে কি আছে? আর তো এখানে আর এখানে নেই। এরপরে হচ্ছে সত্য মিথ্যা বলো। এরপরে হচ্ছে সত্য মিথ্যা, মানে যে কথাগুলো বলেছে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বলতে হবে। এবারে পরের প্রশ্নগুলো হচ্ছে সত্য মিথ্যা বলো। সত্য বা মিথ্যা কি হবে সেটা বলো। ট্রু ফলস, সত্য হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো, যাই হোক এরকম লিখতে হবে। প্রথমে বলছে 1 নম্বরটা হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড। মিউরিয়াটিক অ্যাসিড টি হলো সালফিউরিক অ্যাসিড, ওরা বলছে। সালফিউরিক অ্যাসিড, এটা কথাটা কি সত্য না মিথ্যা? সালফিউরিক অ্যাসিড কি মিউরিয়াটিক অ্যাসিড নামে ডাকা হয়?
আসলে এটা ভুল না, এটা ভুল। মিউরেটিক অ্যাসিড দিয়ে আমরা কি করি? বাথরুম টাথরুম পরিষ্কার করি, পায়খানার প্যান পরিষ্কার করি, এটা অ্যাসিড। মিউরেটিক অ্যাসিড আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আসলে হবে ওটা মিউরেটিক অ্যাসিড হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আসলে মিউরেটিক অ্যাসিডটা হলো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড মানে H2SO4 না, সালফুরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, সালফুরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এটা না, এটা মিউরেটিক অ্যাসিড না, মিউরেটিক অ্যাসিড এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা মিথ্যা লিখলাম। আচ্ছা, তারপরে কি দিয়েছে? আচ্ছা, এসআইতে দুইটা কার্যের একক, এসআইতে মানে এসআই পদ্ধতিতে কার্যের একক জুল বলছে, কথাটা ঠিক না ভুল? কার্যের একক জুল। একটু আগে আমি দেখলাম না যে কার্যের পরিমাপ করা হয়, কার্যের পরিমাপ করা হয় ডব্লিউ মানে ওয়ার্ক, ওয়ার্ক ইকুয়াল টু বল মানে হচ্ছে এফ ইন্টু সরণ এস। তার মানে 1 নিউটন বল প্রয়োগ করলে, 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ হয়, তাহলে গুণফল কত হয়? 1 আর 1 গুণ করলে একই হয়, কিন্তু তার একক কি হবে? নিউটন মিটার। তাহলে ওয়ার্কটা হবে নিউটন মিটার, নিউটন মিটার। যদি ওয়ার্ক, এই ওয়ার্ক ডব্লিউটা 1 কখন হবে? যখন বল প্রয়োগের পরিমাণ 1 হবে আর সরণটাও 1 হবে, দুটোর গুণ করলে ডব্লিউ 1 হবে, দুটো 1 গুণ করলে 1 হবে। তাহলে আমি বলতে পারি কার্যের একক হচ্ছে নিউটন মিটার, কারণ বলের একক এসআইতে নিউটন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন আর সরণের একক মিটার। কতটা সরলো? কত মিটার সরলো? কত নিউটন বল প্রয়োগ করলাম, কত নিউটন সরলো, এই কত মিটার সরলো? নিউটন মিটার। তাহলে কার্যের একক হওয়া উচিত নিউটন মিটার। এই নিউটন মিটারকে বিজ্ঞানী জুলের নাম অনুসারে ওই জুলই বলা হচ্ছে। নিউটন মিটার যা, জুলও তাই, বড় হাতে জে দিয়ে বোঝানো হয়, তাহলে এটা রাইট বা টি লিখবো, এটা সত্য। কার্যের একক এসআই পদ্ধতিতে জুল, আসলে জুল মানে নিউটন মিটার, নিউটন মিটারকে আমরা সংক্ষেপে জুল বলছি, নিউটন মিটারকেই জুল বলা হয়, বিজ্ঞানী জুলের নাম অনুসারে দেওয়া হয়েছে জুল। আচ্ছা, তাহলে এসআইতে কার্যের একক জুল, সত্য। আচ্ছা, তারপরে দিয়েছে তোদের বইতে আছে সোডিয়াম মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। সোডিয়াম, সোডিয়াম মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, কথাটা কি ঠিক? এই কথাটা ঠিক না, ভুল, ফলস লিখলাম। কারণ মস্তিষ্কের বিকাশে আসলে সাহায্য করে আয়োডিন, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে আয়োডিন, যার জন্য লবণে আমরা সবসময় লবণ খেতেই হয়, আয়োডিন মেশানো হয়। আয়োডিন তো খাঁটি আয়োডিন মেশানো হয় না, পটাশিয়াম আয়োডেট মেশানো হয়। এই যে মানে লবণে, এটা একটু জেনে রাখ, খাদ্য লবণে মানে নুনে, নুনে আয়োডিনের যোগান দেওয়ার জন্য মেশানো হয়, নুনে মেশানো হয়, এটা অনেক সময় প্রশ্ন আসে, মেশানো হয় পটাশিয়াম আয়োডেট, পটাশিয়াম আয়োডেট। এটা ওই প্রশ্ন আমি বলে দিলাম যে নুনে কি মেশানো হয়, মানে নুনের ভিতরে আয়োডিনের, আয়োডিনের যোগান দেওয়ার জন্য নুনে মেশানো হয় পটাশিয়াম আয়োডেট। আচ্ছা, এটা জেনে রাখার জন্য। এখানে উত্তরটা ছিল সোডিয়াম মস্তিষ্কের বিকাশে সাহায্য করে না, আসলে আয়োডিন করে। তাহলে এই কথাটা যেটা বলেছে সেটা ফলস, মিথ্যা। তারপরে কি দিয়েছে? আচ্ছা, সাইলেন্ট স্প্রিং, সাইলেন্ট স্প্রিং বলে একটা বই, সাইলেন্ট স্প্রিং, সাইলেন্ট স্প্রিং একটা বইয়ের নাম। এই বইটি থেকে, এই বইটি থেকে ডিডিটি একটা কীটনাশক,
ডিডিটি, আমি ডিডিটি চিহ্ন দিয়ে লিখছি, ডিডিটি। এই কীটনাশক যে খুব ক্ষতিকারক, কীটনাশকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায়, ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায়। কথাটা ঠিক, র্যাচেল কারসনের লেখা বই, এই বইটা তোদের বইতে দেখবি ব্লক করে লেখা আছে। র্যাচেল কারসন একজন মহিলা, তিনি এই বইটা লিখেছিলেন এবং তিনি বলেছিলেন ডিডিটি যে কীটনাশকটা জমিতে টমিতে দেওয়া হচ্ছে, মানে মানে চাষিরা মানে দেওয়া হয়, চাষিরা দেয় কীটনাশক, অর্থাৎ ক্ষতিকারক যে মানে ফসল যাতে পোকামাকড়ে খেয়ে না যায় সেইটা দিচ্ছে। কিন্তু সেই কীটনাশকগুলো বেশি থেকে যাচ্ছে, সেটা জলের সঙ্গে মিশে পুকুর টুকুর বিভিন্ন জায়গায় যাচ্ছে, খাদ্যবস্তুতে মিশছে, আর বিভিন্ন পাখিরা সেই সব খাবার খেয়ে মরে যাচ্ছে। তো একদিন না একদিন দেখা যাবে যদি এইভাবে চলতে থাকে তাহলে পৃথিবীর সমস্ত পাখি টাকি সব একদম মারা পড়ে যাবে, এবং বসন্তকালে যে এত পাখি টাকি ডাকে সেই পাখি আর ডাকবে না, পাখির কলকাকলি আর শোনা যাবে না, পাখির যে গুঞ্জন, পাখির গান আর শোনা যাবে না যদি কীটনাশক এটা এত ব্যবহার করা হয়। শকুন, আজকাল আমাদের সারা পৃথিবীতে থেকে শকুন এই প্রাণীটা বিলুপ্ত হয়ে গেছে। কেন? ওই ডিডিটি কীটনাশকের জন্য। ওই শকুন কী করতো, মরা পচা জিনিস খেত, হয়তো কোথাও গরু মরে গেছে সেটাকে খেত। এবার ওই গরু টরু বিভিন্ন খেয়ে যে কীটনাশক, গরু তো সেই ঘাস টাস খেয়েছে, জমির ঘাস খেয়েছে, সেখানে হয়তো ডিডিটি মিশে আছে, আস্তে আস্তে মিশেছে, তার শরীরে কিন্তু তার প্রভাব পড়ে যাচ্ছে শকুন বা অন্যান্য প্রাণীর, পাখিদের দেহে, সেই পাখিগুলো মারা যাচ্ছে। সেই জন্যে উনি বলে গেছেন যে এই প্রভাব, অনেক দেশে কিন্তু ডিডিটির ব্যবহার পুরো নিষিদ্ধ হয়ে গেছে, আমাদের দেশে পুরোপুরি নিষিদ্ধ করেনি, কিন্তু এই বইটাই প্রথম লেখা হয়েছিল যে ডিডিটি সাংঘাতিক ক্ষতিকারক একটা কীটনাশক। তো এটা আমরা তাহলে ট্রু বলবো, এটা সত্যি কথা। এটা বইটা পড়ে দেখবি, তোদের বইতে লেখা আছে ক্লাস 7-এর। তারপরেরটা ফর্মিক অ্যাসিডের সংকেত। ফর্মিক অ্যাসিডের সংকেত, ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে, ফর্মিক অ্যাসিডের সংকেত ওরা বলছে, ফর্মিক অ্যাসিডের সংকেত ওরা দিয়েছে CH3COOH। এটা কিন্তু ফর্মিক অ্যাসিডের সংকেত না, ওরা লিখেছে ফর্মিক অ্যাসিডের সংকেত CH3COOH। পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, এটা আসলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, যেটা ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে। তো এটা আসলে ভিনিগার, মানে ভিনিগারে যে অ্যাসিটিক অ্যাসিড আছে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। ওরা বলেছে ফর্মিক অ্যাসিডের সংকেত এটা, তাহলে আমরা এটাকে ফলস লিখব। ফর্মিক অ্যাসিডের আসল সংকেতটা হবে এই CH3 গ্রুপটা থাকবে না, H থাকবে আগে, H তারপরে COOH। এইটা আসলে ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা, H তারপরে COOH। যতগুলো জৈব অ্যাসিড আছে তার মধ্যে COOH এই গ্রুপটা থাকবেই, অর্থাৎ ফলমূল থেকে যেসব অ্যাসিড পাওয়া যায়, লেবুতে যেমন সাইট্রিক অ্যাসিড আছে, একটু আগে বললাম টমেটোতে অক্সালিক অ্যাসিড আছে, তাদের সংকেতে এই COOH গ্রুপটা থাকবেই। এটা আসলে CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, অ্যাসিটিক অ্যাসিড, এটা আসলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। এইটা ওরা লিখেছে ফর্মিক অ্যাসিডের সংকেত CH3CO, তাই এখানে ফলস লিখে দিয়েছি। আমরা উত্তরে লিখব ফলস, কারণ আমরা জানার জন্য আমরা বলছি যে ফর্মিক অ্যাসিডের সংকেত আসলে এইটা, আর এটা যেটা ওরা লিখেছে ওটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। আচ্ছা, ক মিনিট হলো? আচ্ছা, এ অবধি থাক, তারপরেরগুলো আমি আবার পরে আলোচনা করব। যেগুলো পড়ালাম আসলে বিজ্ঞান পড়তে হবে বারবার, আর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে হবে, তাহলেই মনে থাকবে।